প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই করেছে। 1 সপ্তাহ অপেক্ষা করলে হয়তো অনেক দেরি হয়ে যেত। তাড়াহুড়া করে বিভিন্ন গোপনীয় চুক্তি সই করার জন্যই হয়তো ডক্টর ইউনূস ডিসেম্বরে নির্বাচন দিতে চাননি। যাই হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তিটি সই করেছে অন্তর্বর্তী সরকার। এই যেন কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোন রকমের চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। তো এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক হার 1% কমে 19% নেমে এসছে বলে জানা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানি করলে কোনো পাল্টা শুল্ক দিতে হবে না। ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষর হওয়া এই চুক্তি উপলক্ষে শুরুতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা সেখানে যাননি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বাংলাদেশে থেকে ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। চুক্তি সই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার স্বাক্ষর করেন। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। চুক্তিতে কি কি শর্ত যুক্ত রয়েছে তা এখনো স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এমন চুক্তি করা কতটা যৌক্তিক তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। প্রাপ্ত সুবিধার বিপরীতে বাংলাদেশকে কি ধরনের অঙ্গীকার বা শর্ত পূরণ করতে হবে তা জানা না গেলে এই চুক্তিতে বাংলাদেশ কতটা লাভবান হবে সেটা নিশ্চিতভাবে বলা কঠিন। বিশেষ করে চুক্তির খসড়া জনসমক্ষে প্রকাশ না করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করার বিষয়টি রহস্যের সৃষ্টি করেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন অবশ্য জানান, পরবর্তী নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত চাপ মুক্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খুবই হাস্যকর যুক্তি। তো আরো পরবর্তী সরকার তো আরো অনেক ব্যাপারে চাপে থাকবে, সেক্ষেত্রে তারা কি করবে? যাই হোক, চুক্তি অনুযায়ী সার্বিকভাবে পাল্টা শুল্ক 1% কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে কোনো পাল্টা শুল্ক আরোপ হবে না। বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রায় 86% হলো তৈরি পোশাক। এই পোশাক তৈরিতে যদি যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করা হয়, তাহলে সেই পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে কোনো সম্পূরক শুল্ক দিতে হবে না। চুক্তির এই সুবিধাকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির সাথে যুক্ত শীর্ষ রপ্তানিকারকেরা। চুক্তির বিষয়ে হামিম গ্রুপের একে আজাদ মনে করেন, এই চুক্তির ফলে পাওয়া সুবিধা আমাদের জন্য খুবই ইতিবাচক। আমরা যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে তুলা আমদানি করি। এখন যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্ক না থাকায় সেই আমদানি আরো বাড়বে বলে আশা করছি। এতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের 2 এপ্রিল 100টি দেশের উপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। শুরুতে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক নির্ধারণ করা হয় 37%। পরে শুল্ক কার্যকর 3 মাসের জন্য স্থগিত করা হয়। 2025 সালের 7 জুলাই এই হার কমিয়ে 35% করা হয়। এরপর আরো দর কষাকষির পরে গত বছরের 2 আগস্ট পাল্টা শুল্ক হার কমিয়ে 20% করা হয়, যেটা 7 আগস্ট থেকে কার্যকর হয়। পাল্টা শুল্ক আরোপের আগে বাংলাদেশি পণ্যের উপরে যুক্তরাষ্ট্রে গড়ে 15% শুল্ক কার্যকর ছিল। ফলে এক পর্যায়ে মোট শুল্কের বোঝা দাঁড়িয়েছিল 35%। বর্তমানে সেটা হবে 34%। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় 600 কোটি ডলারের পণ্য আর আমদানি করে 200 কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে থাকলেও তা কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলা সহ বিভিন্ন কৃষি পণ্য, উড়োজাহাজ ও যন্ত্রাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানো হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন বাজারে বর্তমানে বাংলাদেশের প্রায় 1 লাখ কোটি টাকার পণ্য রপ্তানি হয়। এই বিশাল বাজার সুরক্ষিত রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। যদিও যুক্তরাষ্ট্র 47টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল, তবে বাংলাদেশ আপাতত 25টিতে সম্মত হয়েছে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে এই চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপরে আরোপিত 20% শুল্ক আরো কমবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জোর প্রচেষ্টা চলছে। চুক্তির শর্তাবলী এখনই প্রকাশ না করার বিষয়ে তিনি জানান, এর আগে শর্ত ফাঁস হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিব্রত হয়েছিল, তাই এবার সই হওয়ার পরে বিস্তারিত জনসমক্ষে জানানো হবে। তবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা বাণিজ্য শুল্ক হার বাংলাদেশের চেয়ে কম হওয়ায় অনেকেই মনে করছেন এতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় নেই এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এমন চুক্তি করা কতটা যৌক্তিক, এই সমালোচনার জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রয়োজনে এই চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, এই চুক্তির মধ্যে আমাদের এই শর্ত যুক্ত আছে যে যদি প্রয়োজন হয় আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারবো। তো অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরও বিদেশিদের পরিচালনা দিতে ব্যর্থ হয়েছে। দেশের উন্নয়ন কিভাবে হবে? দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান না নিয়ে সরকার জামাত বিরোধী অবস্থান নিল। সমুদ্র বন্দর, বিমানবন্দর এগুলি বিদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হলে বাংলাদেশ বিশ্ববাজারে একটা লাভজনক ব্যবসা হিসাবে পরিচিত হতে পারত। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের নাম অ্যাবস্টিনের নথিতে থাকার কারণেই কি এই সিদ্ধান্ত নেওয়া হলো? উন্নয়নের এমন সুযোগ মিস হয়ে গেল। শুধু বন্দর নয়, বাংলাদেশকে 99 বছরের জন্য বিদেশি বা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালনা করা হলে দেশের অবস্থা পাল্টে যাবে। অবস্থা হয়তো সেদিকেই যাচ্ছে। সেজন্য জাতিসংঘ আগে থেকেই বুঝতে পেরে বাংলাদেশে দোকান খুলে বসছে। 2025 সালের জুলাই মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের একটি পূর্ণাঙ্গ অফিস বা মিশন ঢাকায় প্রতিষ্ঠিত হচ্ছে। তো খবরে দেখলাম হাদি হত্যার তদন্তের জন্য ইনকিলাব মঞ্চ জাতিসংঘের সাহায্য চেয়েছে। আরো কিছুদিন অপেক্ষা করলে জাতিসংঘ দেশে পুলিশিং এর কাজও করে দেবে। বাংলাদেশ থেকে আর শান্তিরক্ষী মিশন বিদেশে পাঠাতে হবে না, বাংলাদেশে শান্তি রক্ষার জন্য বিদেশিরা আসবে। এর আগে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতেও বাঙালিরা জাতিসংঘের সামনে মানববন্ধন করেছিল। এখন আবার শুরু হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে আন্দোলন। তো দেশে আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা না থাকলে জাতিসংঘ আসলে কিছুই করতে পারবে না। জাতিসংঘের তো খেয়ে দেয়ে কাজ নেই, তাদের আরো অনেক বড় বড় কাজ পড়ে আছে যেগুলি তারা সমাধান করতে পারছে না। তো বাংলাদেশের কাছে একটা মানবিক করিডোর চেয়েছিল, সেটা তো দেয় নাই। তো অন্যের মানবিক ব্যাপারে সাহায্য না করলে নিজেদের মধ্যকার খুন খারাপি নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর কি দরকার আছে? এগুলি কি জাতিসংঘের কাজ? মেধাবীরা কেন এটা বুঝতেছে না? তো চট্টগ্রাম বন্দর বিদেশিদের পরিচালনায় দিতে ব্যর্থ আশিক চৌধুরীর ব্যক্তিগত কমিশনের কথা না হয় বাদই দিলাম, বন্দর বিদেশিদের দিয়ে দিলে দেশ বিনিয়োগে ভেসে যেত। ইস, অন্তর্বর্তী সরকার যদি আরো 18 মাস সময় পেত। তাদের কিন্তু 18 মাসেই বছর। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে আসার জন্য তখন লাইন ধরতো। ভাই, এই লোকটাকে কেউ থামান, উনি কি শুরু করেছেন? কোনো ঘোষণা দিল না, সেলফি তুললো না, নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না, সাংবাদিক সম্মেলন করলো না, বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। আসলে শিক্ষিত লোক বলে কথা, তারা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। সেলুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। স্যার, একটা নির্বাচন দিয়ে আপনি দেশের মুখ উজ্জ্বল করুন। থ্যাংক ইউ।